সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগের প্রচারণা কেমন হচ্ছে সেটা নিয়ে এই ভিডিওটা করছি, এবং বর্তমানে কি অবস্থা এবং আরো কিভাবে এটা উন্নততর করা যায় সেই বিষয়ে কিছু কথা থাকবে। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, সোশ্যাল মিডিয়াতে বর্তমানে আওয়ামী লীগের যে উপস্থিতি বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের শক্তির পক্ষে যে উপস্থিতি, সেটা অনেক দূরে গিয়েছে। 2024-এর জঙ্গি উত্থানের আগে যে অবস্থা ছিল, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমন প্রভাব বিস্তার করতে পারে, সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারে, এমন আন্দোলন বা আওয়ামী লীগ সরকারের যে এত বিশাল অর্জন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন, কোনোটাই আমরা কিন্তু তুলে ধরতে পারিনি। অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তি পিনাকি, ইলিয়াস, মাহমুদুর রহমান, কনক সারোয়ার, আহম আব্দুল সালাম, জাহিদুর রহমান, যে সামরিক বাহিনী থেকে যে ছেলেটা বের হয়েছে, জুলকারনাইন সায়ের, এদের নেতৃত্বে বিশাল একটা নেটওয়ার্ক গড়ে উঠেছিল। সেখানে আরো ছিল মুনির, হায়দার, শাহেদ। এরা সবাই এমন ভাবে মিথ্যা অপপ্রচার দিয়ে ঐক্যবদ্ধভাবে একে অন্যকে সমর্থন করে, এবং মাঝে মাঝে আমরা এখন যেটা জানি, তারা বসে ঠিক করে নিয়ে কে কোন বিষয়টা নিয়ে আজকে কথা বলবে, এইভাবে প্রচারণা চালিয়ে বাংলাদেশের মানুষের মগজ ধুলাই করেছিল। আর সাথে ছিল ওয়াজ মাহফিল। একেবারে প্রতিটা ওয়াজ মাহফিলে বক্তারা জামাতি বয়ান প্রচার করেছে, হিন্দুদের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছে। আর সেই ঘৃণাকে কাজে লাগিয়েছে পিনাকি, ইলিয়াস, মাহমুদুর রহমানরা। যেখান থেকে আমরা পরবর্তীতে দেখেছি যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আজকে কায়সার হামিদের মেয়ের যে কোথাও একটা শোডাউন হয়েছে, খুব সম্ভবত লাশের দেখানো হয়েছে শহীদ মিনারে নিয়ে বা কোথাও, সেখানেও স্লোগান হচ্ছে যে দিল্লি না ঢাকা, ঢাকা। চিন্তা করুন, মেয়েটা যখন অসুস্থ হয় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারত নেওয়া হয়। ভারত থেকে ভারতে চিকিৎসকরা ফেল করেছে, সে মারা গেছে। তার লাশের সামনে তারা বলছে দিল্লি না ঢাকা, ঢাকা, এটা বলে তারা স্লোগান দিচ্ছে। মানুষের উন্মাদনা, মানুষের মস্তিষ্ক বিকৃতি এবং মানসিক ব্যাধি কোন পর্যায়ে চলে গেলে এই ধরনের ঘৃণাকে সাস্টেইন করা সম্ভব, এবং যাকে ঘৃণা করে তার কাছে এদের বারবার যেতে হয়। আমি বলবো যে কত দুর্ভাগ্যজনক এই অবোধ বাংলাদেশের জঙ্গি, মৌলবাদী, সাবেক মুসলিম লীগ, যারা যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয় চায়নি, পাকিস্তানের পরাজয় মানতে পারেনি, তারা চলে গেছে যে একটা জায়গায়, যে ভারত আর হিন্দু ঘৃণা করে যতক্ষণ নিজেদের অস্তিত্ব ধরে রাখা যায়। যে কথা বলছিলাম, যে ওয়াজ মাহফিলের বক্তারা অল্প দু একজন বাদ দিয়ে, যেমন আমাদের তাহেরি হুজুর বা এইরকম খুব অল্প দু একজন পাওয়া যায়। এছাড়া বাকি সবাই ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা ছড়িয়ে ওরা যারা ওয়াজ মাহফিলে যায় তাদের মগজ ধোলাই করেছে। আর ফিরে এসে এই জিনিসটাকে, মগজ ধোলাইকৃত মগজকে আবার পরিপুষ্ট করেছে পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ার, মাহমুদুর রহমান। এরা ওদের সম্পূর্ণ মিথ্যা, বানোয়ার, আজগুবি বয়ান দিয়ে, যে বয়ান তারা এখনো চালিয়ে যাচ্ছে। এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়, জাসি কমপক্ষে 2 জন হিন্দুকে নিয়োগ করেছে এই কথাগুলো, এই মিথ্যাগুলো মানুষের সাথে তুলে ধরার জন্য। তার মধ্যে যে বয়স্ক এই গৌতম দাস, সে মনে হচ্ছে উদীয়মান, প্রায় প্রতিদিনই তার ভিডিও হয়, এবং এই ভিডিওগুলাতে সে অনেক তথ্য দিয়ে, যুক্তি দিয়ে, তার মেধা মনন সব দিয়ে সে কিন্তু ওই হিন্দু বিরোধী প্রচারণা বাংলাদেশে চালিয়ে যাচ্ছে, মানে যার নাম হয়েছে ভারত বিরোধিতা। আর পিনাকি তো আছেই, আমরা সবাই চিনি। আমি যেমন বাংলাদেশের মৌলবাদী স্বাধীনতা বিরোধীদের 2 গুণ শত্রু মনে করি, কারণ হলো প্রথম তো এরা মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছে, দ্বিতীয় হলো এরা মৌলবাদী জঙ্গি শ্রেণী। ঠিক একইভাবে এই যে হিন্দু রাজাকারগুলো, তাদেরকেও আমি 2 গুণ শত্রু মনে করি, এই জন্য যে বাংলাদেশে হিন্দুদের যে দুরবস্থা, আমরা স্বাধীনতার পর থেকে তাদের জন্য যে একটা সুনিশ্চিত আবাসভূমি গড়তে পারিনি, আমরা সেটা আসলে মুসলমান সেকুলারদের জন্য পারিনি। বাংলাদেশটা বর্তমানে ভালো আবাসভূমি হয়েছে মুক্তিযুদ্ধ চলাকালীন, বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল সুরের যারা বিরোধিতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার যারা বিরোধিতা করেছে, তারা এখানে আপনার চলে এসেছে। সেই দিক থেকে আমি একই কারণে, যে কারণে আমি স্বাধীনতা বিরোধীদের 2 গুণ শত্রু মনে করি,
ঠিক একই রকম কারণে আমি এই হিন্দু রাজাকারগুলোকে আমাদের মুক্তিযুদ্ধের বলুন, আমাদের বর্তমানে রাষ্ট্রকে সঠিক পথে ফিরিয়ে আনার ক্ষেত্রে বলুন, এদেরকে আমি 2 গুণ শত্রু বলে বিবেচনা করি। কারণ যখন একটা হিন্দু যখন জামাত শিবির মৌলবাদীদের পক্ষে কথা বলে, এটা তাদেরকে যে কি পরিমাণ উজ্জীবিত করে, কত বড় অস্ত্র এরা পেয়ে গেছে, সেটা কিন্তু আমাদের বিবেচনা করে দেখা দরকার। এরপরও আমি বলবো যে বর্তমানে বিশেষ করে দত্ত ইউনুসের ডাকাতির কারণে, তার বেহায়া পড়ার কারণে, তার সীমাহীন লোভের কারণে, তার ইতিহাসে সবচেয়ে ভয়ানক মানবাধিকার ঘটানোর কারণে আজকে বাংলাদেশের সাধারণ মানুষ যারা হয়তো মৌলবাদের প্রতি আসক্ত, কিন্তু যাদের প্রতি দিনের জীবন জীবিকার চিন্তা আছে, তারা বুঝতে পারছে ধীরে ধীরে যে তাদেরকে সম্পূর্ণরূপে প্রতারণার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী চক্র এবং বিদেশি শত্রুরা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, 2024-এ একটা জঙ্গি উত্থান ঘটানোর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতাকে নাড়া দিয়েছে। কারণ জঙ্গিরা মারা যাচ্ছিল, উনি সরকার থেকে সরে দাঁড়িয়েছেন। তারপরে তো আমরা সব দেখেছি। এই যে অবস্থাটা, এইটা বাংলাদেশের মানুষের চোখে কানে প্রবেশ করছে, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে এবং আওয়ামী লীগের পক্ষে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলছেন, তারা যথেষ্ট ভালো করছেন। আমি একটা জিনিস খুব ভালোভাবে দেখছি যে কন্টেন্টে আমরা অনেক ভালো, আমাদের পরিবেশনায় দুর্বলতা আছে বিভিন্ন ধরনের, কিন্তু কন্টেন্টে আমরা অনেক ভালো ওদের থেকেও। আমাদের সমস্যা যেটা হয়ে গেছে, আমাদের কন্টেন্ট এখনো খুব বেশি মানুষের কাছে পৌঁছায় না, হয়তো পৌঁছায়। আমরা যেটা দেখি যে জিনিসটা আমাদের আসলে বোঝা দরকার, সেটা হলো পিনাকিরা এতটাই সংঘবদ্ধ হচ্ছে, ওরা যখন সোশ্যাল মিডিয়াতে কোনো কন্টেন্ট ওরা উপস্থাপনা করে, সাথে সাথে ওদের যে সমর্থকরা আছে এবং প্রত্যেকের জায়গায় গিয়ে ওরা দেখে নিচ্ছে, ভিউ দিচ্ছে, লাইক কমেন্ট করছে, ফলে একটা সংঘবদ্ধ চক্র সংখ্যায় কম হওয়া সত্ত্বেও ব্যাপারটা মনে হচ্ছে যে ব্যাপকভাবে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাধান্য বিস্তার করছে। সেইটা যেমন সত্য, কিন্তু আমরা তো সংখ্যায় বেশি, ওদের সব মিলে সমর্থক হবে। বিএনপিকে যদি এই অবস্থা থেকে বাদ দেই, কারণ বিএনপি আর জামাত এবং সোশ্যাল মিডিয়া কর্মচারীদের মধ্যে ওরা দুই ভাগ হয়ে এখন একটা অন্তর্দ্বন্দ্বের মধ্যে আছে, তাহলে মূল কোর মৌলবাদী এবং স্বাধীনতা বিরোধী গোষ্ঠী সর্বোচ্চ 2 কোটি বাংলাদেশে। বাকি 18 কোটি মানুষ কিন্তু আমাদের কথা শুনছে, এবং আমরা যেটা গতির জোরে পাচ্ছি না, উপস্থাপনার জোরে পাচ্ছি না, সেইটা আমরা সংখ্যার জোরে পাচ্ছি, এবং এই সংখ্যার জোরটার উপর আমাদের নির্ভর করতে হবে। যতক্ষণ আমাদের গতি এবং পরিবেশনা তাদের মতো না হয়, আমরা আমাদের সংখ্যার জোরে কিন্তু তাদের আস্তে আস্তে কিন্তু গ্রাস করতে থাকবো। যেমন আমি কিছু কিছু ফেসবুক পোস্ট দেখি, আমাদের তরুণ তরুণীরা তারা বলে দিচ্ছে যে, খুব সুন্দর করে ওরা লেখে যে এই কমেন্টে একটা জিনিস আছে, মৌলবাদীদের জঙ্গিদের একটা ভিডিও আছে, আপনি গিয়ে এটাতে দেখে আপনি এটাকে তিরস্কার করুন, বা যা যা করা লাগে আর কি। এবং তারা এত সুন্দর করে এটা লেখে, এবং যারা এটা লেখে আমি ওদেরকে অত্যন্ত সাধুবাদ দিই। তাতে আমরা সবাই জানতে পারি জঙ্গি মৌলবাদীরা কোথায় কি করছে, এবং সেটার সাথে সাথে যথেষ্ট পরিমাণে অপমানিত হচ্ছে সেই কন্টেন্টগুলা। ফলে আজকাল দেখা যায় পিনাকি, ইলিয়াস বা ফাহাম আব্দুল সালাম, এইভাবে জঙ্গি মৌলবাদী শ্রেণীর যত প্রতিনিধি আছে সোশ্যাল মিডিয়াতে, এবং আরো অনেক, আমি অনেকের নাম এই মুহূর্তে মনে করতে পারছি না, এবং শিবিরের অনেকগুলো আছে, এদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, ভিউয়ার, সব একই। যেটা পিনাকির 4 মিলিয়ন, কনক সারোয়ারের 2 মিলিয়ন, ইলিয়াসের 5 মিলিয়ন, ওই জামাত শিবিরের ছেলেগুলোর 3 মিলিয়ন, সব কিন্তু ওরা এটা ওরা, কিন্তু ওদের যে কন্টেন্ট গুলা বর্তমানে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির ছেলে মেয়েরা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন, সবাই অন্তত হাহা রিয়াকশনটা দিচ্ছে, এবং আমি সবাইকে অনুরোধ করবো এটা দিতে থাকেন। আমি নিজেই দেই যতটা পারি, আমার তো নানান ব্যস্ততা থাকে, তো এইটা আমরা দিচ্ছি। এবং আমাদের তরুণ যে শ্রেণীটা, এদেরকে আমি অত্যন্ত ভালোবাসি। এরা বাংলাদেশের একটা কঠিন সময়ে, এবং অনেকে না খেয়ে না দে মানবেতর জীবন যাপন করে আপনার পুলিশের ভয়ে পালিয়ে থেকে কিন্তু ওরা এই কাজগুলা করছে। সেটার সাথে সাথে এটা আরো উন্নত হয়ে গেছে ইদানিং। আমরা কিছুদিন আগে যে ধরনের এক ধরনের মনোমালিন্য, একটু প্রকাশ্যে গালিগালাজ দেখেছি নিজেদের মধ্যে, সেটাও কিন্তু বর্তমানে কমে গেছে। আমরা অনেকেই বলেছি যে আপনারা এটা করবেন না, এবং আমাদের এই সহযোদ্ধারা মনে হচ্ছে আমাদের কথাগুলো শুনেছে, তারা এখন সহনশীল হয়েছে। ফলে আমাদের গ্রহণযোগ্যতা এখন থেকে আরো বাড়তে থাকবে। আর পাশাপাশি আওয়ামী লীগের যে ফেসবুক পেজ আছে বা ইউটিউবটা আওয়ামী লীগের খুব বেশি দেখা হয় না, আমি ফেসবুকটা প্রায় ওখানে ঢুকি। আমি মনে করি যে তারাও যে তাদের নিয়ে তো অনেক বিতর্ক আছে, বিশেষ করে আওয়ামী লীগের যারা হাটে ঘাটে মাঠে যারা আজকে সোশ্যাল মিডিয়া সরব, তাদের অনেক এই ইউটিউব বা আওয়ামী লীগের ফেসবুক চালানো নিয়ে অনেক ধরনের
অবজারভেশন আছে। আমি দেখলাম যে অনেকেই চাচ্ছেন সেখানে শেখ হাসিনা ছাড়া অন্য কারো জন্য বক্তব্য যেন প্রচার না করা হয়। আবার তারা অনেক ধরনের টক শো করছেন। তো সব মিলিয়ে আমি যদি বিতর্কে নাও যাই, আমি বলবো যে তাদের ইয়েটাও কিন্তু একেবারে খারাপ এটা বলা যাবে না। তারা তো তাদের চেষ্টা করছে। আর সাধারণত আমি নিজে তো এই এরিয়ায় চাকরিও করেছি, যদিও এখানে আমার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। ফরেন মিনিস্ট্রিতে চাকরি করতে গিয়ে এই ডেস্কে আমি কিছুদিন কাজ করেছিলাম। সেখানে যেখান থেকে ফরেন মিনিস্ট্রির ফেসবুক, ইউটিউব, ফেসবুক আর টুইটার চালানো হয়, বা বর্তমানে বাংলাদেশে ফরেন মিনিস্ট্রি যে ভেরিফাইড টুইটার আছে, এটা আমার নিজের করা। আবার আমাদের যে ফরেন মিনিস্ট্রির এই ফেসবুকটা যে এত জনপ্রিয় এখন হয়েছিল, বা এটার যে এত ফলোয়ার, এইটার ক্ষেত্রে আমাদের এক সহযোদ্ধা, আপনারা সবাই চিনেন, আপনাদের সবার প্রিয় আরিফা রহমান রুমার যথেষ্ট অবদান ছিল। উনি নিজে এটাকে জনপ্রিয় করেছেন। হয়তো 30-40 হাজার ফলোয়ার থেকে উনি ওইটাকে 2 লাখ ফলোয়ারে উন্নীত করেছিলেন, যেটা সত্যি প্রশংসাযোগ্য। তার মানে হলো আমাদের মধ্যে কিন্তু কোয়ালিফাইড মানুষের অভাব নাই। আমাদের মধ্যে হয়তো অনুপ্রেরণার অভাব আছে, আমাদের মধ্যে হয়তো অভ্যন্তরীণভাবে এক ধরনের হয়তো টেনশন বিরাজ করে। আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাই যে এই টেনশনগুলো বাদ দিয়ে আমরা এখন শেখ হাসিনার পেছনে ঐক্যবদ্ধ থেকে এই যে 2 কোটি মানুষ বাংলাদেশের মৌলবাদে দ্বারা গ্রাস হয়ে গেছে, তাদের জন্য আমরা আমাদের এই, এবং তার সাথে আরো যে 16 কোটি মানুষ যারা এখনো ঠিক সত্যিকার ভাবে গ্রাস হয় নাই মৌলবাদ দ্বারা, তাদেরকে প্রভাবিত করার জন্য আমাদের এই বর্তমান যে অবস্থাটা চলছে, এটা অনেকটা সফল হচ্ছে। এবং বিশেষ করে 24-এর জঙ্গি উত্থানের পর ইউনূসের এবং তার পরবর্তীতে তারেক রহমানের সরকারের, ইউনূসের সরকারের একদিকে ব্যর্থতা, পরবর্তীতে দেখা গেল যে লুটপাট, তারপরে দেখা গেল একেবারে মানে ফাঁসির যোগ্য অবহেলা রাষ্ট্রকে, যেটার একটা আমরা দেখতে পাচ্ছি যে হামের শিশুদের হামের টিকা না দিয়ে বা রোগ বালাইয়ের টিকা না দিয়ে তারা এই টাকাগুলা তারা তছনছ করার জন্য নানান ফন্দি ফিকির করেছে। সেইটা সাথে সাথে আরো কত ধরনের আপনার অপকর্ম এরা করেছে, যে সেই গোলামীর চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, তারপরে তারেক রহমানের সরকারের এইসব ব্যর্থতা, এগুলোর কারণেও কিন্তু সংঘবদ্ধ যে মৌলবাদী চক্র যে সোশ্যাল মিডিয়াতে যে আধিপত্য বিস্তার করে রেখেছিল, তাদের প্রভাব কিন্তু ধীরে ধীরে কমছে। এটা কিন্তু আমরা যারা কিন অবজারভার এই এরিয়ায় আমরা তারা কিন্তু দেখতে পাচ্ছি। আর আমাদের সুবিধা হলো কি, দেখুন এই স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তিগুলো যত কন্টেন্ট ক্রিয়েট করেছে শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, গুম খুন, তারপরে দুর্নীতি, সবগুলা কিন্তু, এবং ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা ছড়িয়েছে, সবগুলো ছিল পুরোপুরি মিথ্যার উপর প্রতিষ্ঠিত। আজকে আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছি, যেটা আমি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের উপর করিয়েছি, যে শেখ হাসিনার আমলে 5টা গুম হয়েছিল। 5টা গুমের মধ্যে 3টা গুম ফিরে এসেছে, অর্থাৎ গোলাম আজমের ছেলে, মীর কাসেম আলীর ছেলে, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে ফিরে এসেছে, আর 2টা বিএনপি নেতা তারা ফিরে আসেনি। আমরা ধরে নিচ্ছি যে তারা মারা গেছে। ইলিয়াস আলী আর একজন হলো চৌধুরী আলম। ইলিয়াস আলী ব্যাপারে আমরা কিন্তু সুস্পষ্টভাবে জানি, এটা এখনো নিশ্চিত না, কিন্তু বিএনপির অভ্যন্তর থেকে, বিশেষ করে মির্জা আব্বাস সাহেবের কথা থেকে আমরা জানি যে এটা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ছিল। আর চৌধুরী আলম ছিলেন এক ঢাকা শহরের ক্লাস 1 চাঁদাবাজ। উনি চাঁদাবাজি করতেন বঙ্গবাজার এরিয়ায়, দিনে কোটি কোটি টাকা তোলা হতো। ওটার জেরে উনি কিন্তু শত্রুর হাতে ধরা পড়েছেন। অর্থাৎ এই 5টা গুমকে এরা কি না করেছে, এবং এই 5টা গুম যদি শেখ হাসিনা এইভাবে গুম 100 বছর করেন, আমি যেটা বলতে চাই যে তাহলে তো 21শে আগস্টের গ্রেনেড হামলার সমান ক্ষতি উনি করতে পারবেন না। অর্থাৎ 21শে আগস্টের গ্রেনেড হামলায় আওয়ামী লীগকে যে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, শেখ হাসিনা তো 100 বছর গুম করে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তিকে সেই পর্যায়ে ক্ষতিগ্রস্ত করতে পারবেন। এই মিথ্যাগুলো তারা অপপ্রচার করেছে। এমনকি আপনার দুর্নীতির ব্যাপারে যা বলেছে, অথচ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বিদেশ থেকে যে ডেটা বাইর হয়, সেখানে দেখা যাচ্ছে যে তারেক রহমানের সরকার, অর্থাৎ সেই বিএনপি সরকার পরপর 5 বার চ্যাম্পিয়ন ছিল দুর্নীতিতে। টাকা পাচারের কথা বলা হয়, এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র শেখ হাসিনা সরকারের হাফ হার্টেড কাজে তারেক রহমান এবং ওনার ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকর পাচার করা টাকা কিন্তু ফিরে এসেছে, এটা প্রমাণিত। কিন্তু এই যে এত টাকা পাচারের কথা বলা হয়, মোটা গর্দান এতগুলো টাকা পাচার, 234 বিলিয়নের গল্প করলো ইউনূস, এত চেষ্টা করলো, নিজে 1 সপ্তাহ গিয়ে বসে থাকলো ইউকেতে, একটা টাকা কি কেউ বের করে দেখাতে পেরেছে যে না শেখ হাসিনার আমলে এত টাকা পাচার হয়েছে? আমরা কিন্তু এগুলো আজকে একদিন বলে বুঝাতে পারবো না। এই সম্পূর্ণ মিথ্যা অপপ্রচারের উপর কিন্তু স্বাধীনতা বিরোধীদের এই অপপ্রচারগুলো নির্ভর ছিল, সম্পূর্ণ মিথ্যার উপর। আর আমরা যারা কথা বলি, আমরা তো সত্য কথা বলি, আমাদের এখানে তো কোনো মিথ্যা নেই। তাহলে ওই বিশ্বাসটাও আমাদের থাকতে হবে যে মিথ্যা অপপ্রচার দিয়ে যদি একটা সরকারকে ফেলে দেওয়া যায়, তাহলে সত্যর উপর বেস করা কন্টেন্ট দিয়ে কিন্তু আমাদের ওই হারানো যে আমাদের যতটুকু আমরা পরাজিত হয়েছিলাম, সেটাকে আবার আমরা বিজয় পরিণত করতে পারবো। তো সেই দিকটা খেয়াল রেখে, এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে যদি তারা, বিশেষ করে আমাদের যেসব তরুণরা আছে, তাদেরকে একটু উৎসাহ প্রদান করেন। উনি তো করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি ব্যক্তিগতভাবে ওই দায়িত্ব নিয়েছি। যারা তরুণ এবং যারা তরুণ নয় বা সবাইকে আমি উৎসাহ দিই। যারই আমি একটা ভালো কাজ দেখি, আমি সেখানে রিয়্যাক্ট করি।
মন্তব্য করার মতো আমার সময় থাকে না। আমি সবাইকে ভালোবাসি, আপনারাও সবাইকে ভালোবাসুন, আমার নীতিটা গ্রহণ করুন, শেখ হাসিনার নীতিটা গ্রহণ করুন। দেখবেন যে অচিরেই এই মিথ্যা অপবাদ দিয়ে বাংলাদেশ রাষ্ট্রটাকে ধ্বংস করে দেয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেয়া এই এই আপনার মৌলবাদী এবং বাংলাদেশের শত্রুরা সোশ্যাল মিডিয়াতেও কিন্তু আপনার ধরাশায়ী হবে, এবং সেই লক্ষণ আমি দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস এখানে বলে এই ভিডিওটা শেষ করব, যে এই স্বাধীনতা বিরোধী জঙ্গিগুলো কিন্তু অনেক ক্রিয়েটিভ। আজকে তারা সোশ্যাল মিডিয়া দিয়ে শেখ হাসিনার বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে তারা ধ্বংস সাধন করতে পেরেছে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতা থেকে সরাতে পেরেছে। কালকে হয়তো তারা নতুন কোনো ইনোভেশন নিয়ে আসবে। ফলে আমাদের কিন্তু চোখ কান খোলা রাখবে যে সোশ্যাল মিডিয়াতেই আমাদেরকে তো অবশ্যই ওদেরকে এখানেও পরাজিত করতে হবে, সাথে সাথে ওরা আবার কি ধরনের আপনার আবিষ্কার নিয়ে আসে সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, এবং ভবিষ্যতে যাতে এই কাজ ওরা না করতে পারে সেই ব্যাপারেও সচেতনতা লাগবে। আসলে দেখুন, দুঃখটা কি, বাংলাদেশকে ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম তো ইন্টারনেটেরই অংশ, অর্থাৎ এই যে ডিজিটাল যে অস্ত্রটা, এটা কিন্তু শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় দিয়েছেন। সেই অস্ত্রটাই কিন্তু স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তি আমাদের বিরুদ্ধে ব্যবহার করেছে। এটা যেমন একদিকে দুঃখের ব্যাপার, সেই দিক থেকে আমাদের সচেতন হতে হবে যে ভবিষ্যতে এরা যেন এই ধরনের আর কোনো সুযোগ না পায়। তবে বর্তমানে আওয়ামী লীগের পক্ষে বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে যে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সংগ্রাম চলছে, এটা কিন্তু দিন থেকে দিনে প্রতিদিন কিন্তু এটা শক্তি অর্জন করছে। এবং আওয়ামী লীগের সবাই যদি পারস্পরিক বিদ্বেষ ভুলে গিয়ে সহনশীলতার সাথে এই কথাগুলো যেগুলো সোশ্যাল মিডিয়াতে তৈরি হয়, আমি প্রতিদিন কত কি শিখি এই সোশ্যাল মিডিয়া থেকে, মানে এই রাজনৈতিক তথ্যগুলা, সেগুলো যদি আপনারা যারা এগুলো সরাসরি ব্যবহার না করেন, তারাও যদি পাশের মানুষটাকে বলেন, 2 জনকে বলেন, 5 জনকে বলেন, পুলিশের হাতে ধরা খাওয়ার মতো করে না, আপনি নিজের মতো করে বলেন, চা খাওয়ার সময় বলেন, ভাত খাওয়ার সময় বলেন, বা রাস্তায় পাশে হেঁটে যাওয়ার সময় বলেন, তাহলে দেখবেন কিন্তু আমাদের বিজয় দ্রুততর হবে।